নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা খুব মর্মস্পর্শী একটি ছোট গল্প। গল্পের নাম অপজাত। শুনতে থাকুন আজকের গল্প অপজাত। কিসে গিয়েছিল জানা যায়নি, ফিরল ঘোড়ার গাড়িতে। গড়িয়ে আসা বিকেল, আলোর কমতি নেই। গাড়ির খড়খড়িগুলো টেনে নামানো, চারপাশ ঢাকা দেওয়া, মুখ দেখা যায় না। কিন্তু মুখ লুকোলেই যদি লজ্জা লুকোনো যেত। বাড়ির কাজ বরাবর আসতেই আশেপাশের জানলাগুলো খুলে গেল। কৌতূহলী চোখ, ফিসফিস কথাবার্তা। অতি উৎসাহী দু একজন চৌকাঠ পেরিয়ে একেবারে রাস্তায়। হরেরামবাবুর মেয়ে বাড়ি ফিরেছে। রাতের অন্ধকারে বাড়ির বের হয়ে যাওয়া মেয়ে। সেদিন অন্ধকারে মুখ লুকিয়ে পালিয়েছিল, কাকপক্ষীতে জানতে পারেনি কিছু। কিন্তু আজ ফিরল রাজ্যের কালি মুখে মেখে, খটখটে দিনের আলোয়। দরজা খুলে প্রথমে নামলেন হরেরামবাবু নিজে। এই কদিনেই বয়স বেড়ে গেছে বছর পাঁচেক। কপালে ভুরুর খাঁজে হিজিবিজি আঁচড় বেড়েছে কয়েকটা। মাথায়ও দু একটা বাড়তি পাকা চুল। ছাতিতে ভর দিয়ে খুব সাবধানে নামলেন। মেয়ের কেলেঙ্কারির ছোপটা ওর সারা মুখে এসে পড়েছে, শুধু দেহে নয় মনেও। তেলচিটে শাড়িটা সর্বাঙ্গে জড়িয়ে বাপের পিছন পিছন আসা নামল, মাটি মারিয়ে। চেনা বাড়ি, সিঁড়ির প্রতিটি ধাপ মুখস্থ, কিন্তু কেবলই পায়ে পায়ে জড়িয়ে গেল। অচেনা ভিটে, অচেনা মানুষের সার। আশা নামতেই পাশের বাড়ির বাড়ুজ্জেদের নব জায়ের গা টিপতে লাগল। ও দিদি, শাকটা একবার বাজাবো নাকি গো? বাজাই না, বাপের অবস্থা খারাপ, সানাইয়ের বন্দোবস্ত না হয় করতে পারেনি, তা বলে আমরা থাকতে শাকে ফু পড়বে না। যা মিষ্টি ধমক দিলেন। থাম দিকি, থাম, রঙ্গ করিসনি তো। রঙ্গ তামাশার সময় বুঝি এটা? হু মা, নয় বা কেন শুনি দিদি? ছাতে লুকিয়ে লুকিয়ে অত কথা, ঘাড় মুখ নেড়ে কত ইশারা। চোখের মাথা তো আর খাইনি, সবই তো দেখেছি দিদি। চুপি চুপি পালিয়ে যাওয়া, আহা, সাধের নাগর এমনই করে ফেলে পালালো গা। শাক অবশ্য বাজালো না নব, শুধু চিবিয়ে চিবিয়ে বুলি, দগদগে গায়ের উপরে নুনের ছিটে। কিন্তু ওদিকের বাড়ি থেকে উলুর আওয়াজ শোনা গেল, বেশ জোরে। মেয়েরা কেউ নয়, বোধহয় মেষ বাড়ির ফোচকে ছোকরারাই কেউ হবে। আশা শিউরে উঠল। শক্ত হাতে আঁচলের কোণটা মুঠোর মধ্যে ধরে বাড়ির মধ্যে ঢুকল। তক্তপোষের কোণে ছাতিটা রেখেই হরেনবাবু আগুন। এই কদিনের চেপে রাখা মেজাজ একেবারে তিরিক্ষে। গঙ্গা তো ছিল, বর্ষায় একেবারে ভরা জল, সেই কথাটা কেউ মনে করিয়ে দেয়নি। ঝাঁটা মারো, ঝাঁটা মারো অমন মেয়ের মুখে। 7 পুরুষ নরকস্ত হয় ও পাপের মুখ দেখলে। চোস বুলি, কিন্তু হরেরামবাবু গলা চড়ালেন না। রাস্তার মোড়ে, জানালার ফাঁকে, ছাদের কোণে এখনো মানুষের জটলা। কি কোথা দিয়ে শুনে ফেললেই আবার পো ধরবে। কথাটা জানাজানি হয়ে গেছে। আচমকা ভোর রাতে আষাঢ় মাস দুপুরে কেঁদে ওঠার আওয়াজে যারা ছুটে এসেছিল তারা অল্পে যায়নি। বেশ রসিয়ে রসিয়ে শুনেছে মেয়েকে না পাওয়ার খবর। ছলসুতো করে আজ আরবার এ বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। জল জ্যান্ত টপকা বয়সের মেয়েটা গেলই বা কোথায়? এই ঘর ও ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, একেবারে কোণের দিকের আবর্জনা বোঝাই টিনের আট চালাটা পর্যন্ত। কিন্তু পাত্তা নেই মানুষটার। তা পড়শিদের ভাবনার অন্ত নেই। পাড়ার একটা মেয়ের হদিশ পাওয়া যাবে না, এ কেমন কথা?
হদিশ পাওয়া গেল দিন দুয়েকের মধ্যেই। পিছনের বাড়ির বঙ্কিম ঘোষের মেজ ছেলেও নিখোঁজ। ঝাঁকড়া চুল, দুর্দিনেও আত্মীর বহর কমায়নি। দুটো চাকরি ছেড়ে বাপের পয়সায় তামাকের ব্যবসা শুরু করেছিল। হন্তদন্ত হয়ে ঘোরাফেরা করত। কাজের ছেলে, নষ্ট করবার মতন সময়ে একটুও নেই। কাজের ছেলেই বটে। মনে মনে সবাই তারিফ করল হীরেন ঘোষের। এ পাড়ার সেরা মেয়ে আশা। টানা চোখে, টিকুলো নাকে, রাঙা ঠোঁটের গড়নে লাবণ্যের মিশেল, আর পরে শাড়িতেই মরিমরি ব্যাপার। নজর আছে ছোকরার, লক্ষ্মীর নেক নজর নাই বা রইল। পা টিপে টিপে আশা উপরের ঘরে চলে এলো। ছোট ভাই বোনেদের নিয়ে এটাই তার শোবার ঘর। জানলার ফাঁক দিয়ে পিছনের বাড়ির কিছুটা নজরে আসে। সবুজ রঙের কপাটটা বন্ধ, আর বোধহয় কোনো দিন খুলবে না। খুললেও পুরনো মানুষটা আর কোনো দিনই এসে দাঁড়াবে না। বুক কাঁপিয়ে আশা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। তারপর আস্তে আস্তে মেঝের উপরে বসে পড়ল। নিচে বাপের গলা কমে এসেছে। মেয়েকে ছেড়ে এখন নিজের ভাগ্য নিয়ে পড়েছেন। 182 টাকার বেসরকারি অফিসের কেরানির কাছে এর বেশি আশা করাও যায় না। রাষ্ট্র বিপর্যয় থেকে সংসারের খুঁটি নাটি লোকসানের উৎস ওই এক। সব কপাল। ও এড়াবার জো আছে? সারাদিনের উত্তেজনার পরে একেবারেই ক্লান্ত লাগছে। স্নায়ুর জট ছাড়িয়ে হাত পা মেলে একটু শোয়া। অতীত আর বর্তমান সব মুছে দিয়ে। মার গলার আওয়াজ, চাপা স্বর, কিন্তু আশার কান এড়ালো না। অমন মেয়ের মুখ দেখতে চাই না আমি। ছি ছি ছি, বংশের মুখে এমনি করে কালি চিটলো। আশেপাশের হাসি টিটকিরিতে কান পাতবার উপায় নেই আমাদের। নিজের মনে মনোরমা গজগজ করতে লাগলো। এতক্ষণে আশার খেয়াল হলো, পাছে মুখ দেখাতে হয় সেই ভয়ে মা রান্নাঘরে পালিয়েছিল। হাতা পেড়ির আওয়াজে আর সব শব্দকে চেপে রাখার চেষ্টা। খালি কড়ায় খুন্তি নেড়ে নিজেকে বাঁচাবার প্রয়াস। ছোট ছেলে মেয়ে দুটো বাইরে খেলতে গিয়েছে মোড়ের পার্কে। হয়তো এই সময়টা জবরদস্তি করেই পাঠানো হয়েছে, নইলে মিনা আর মানিক ঘরের কোণ ছাড়ে না। ফালি বারান্দার ধারে নিজেদের সংসার সাজিয়ে বসে। পরিপাটি সংসার, একটু এদিক ওদিক নয়। সিঁড়িতে পায়ের আওয়াজ হতেই আশা টান হয়ে বসল। আর এক প্রস্ত গালিগালাজ শুরু হবে মার তরফ থেকে। দাঁত দিয়ে ঠোঁট চেপে আশা চুপচাপ বসে রইল। দরজার কাছে মনোরমা এসে দাঁড়ালো, বারান্দার রেলিংয়ে ভর দিয়ে। কটপটে চাউনি, ফোচকানো ভ্রু, নোক্তা ঠাসা ফোলানো গাল আরও ফুলিয়ে। 2-1 সেকেন্ড, তারপরই চোখের দৃষ্টি পাল্টে গেল। কোচখানো ভ্রু টান, ঠোঁটের গড়ন মোলায়েম। খুঁটিয়ে খুঁটিয়ে মনোরমা মেয়েকে দেখল। উস্কো খুস্কো এলো চুলে, উদাস জুটি চোখে, কাঁপা ঠোঁটে। কলঙ্কের ইতিহাসের চেয়ে বেদনার ইতিহাসই বেশি প্রকট। কম শাস্তি পায়নি আশা। পাকা ছাদের তলায় বাস করা মেয়ে বাইরে রোদের জলে এই কদিনেই যেন চুপসে গেছে। মনোরমা আস্তে আস্তে মেয়ের কাছে এগিয়ে এলো, খুব কাছে। এক হাত দিয়ে মেয়ের খোলা চুলের মধ্যে আঙুল চালিয়ে বলল, আশা। ব্যাস, আশা মার কোলে লুটিয়ে পড়ল। ফুলে ফুলে ফুপিয়ে ফুপিয়ে কি কান্না! চোখের জলে সারা মুখ ভিজে একাকার। কিন্তু শুধু মুখই ভিজল, জমানো ক্লেদ একটুও কমল না, একটুও হালকা হলো না কলঙ্কের বোঝা। কেন এ কাজ করলি মা, কেন এ কাজ করলি? মনোরমার চোখও শুকনো নয়। এই কথাটাই আজ কদিন ধরে তোলপাড় করছে আশার মনে। কেন কেন এ কাজ করলো সে? কিন্তু এছাড়া আর উপায় পা ছিল কি? টলমলে সংসার, ঢাইনে আনতে পায়ে ফাঁকা। একটা শাড়ি ছিঁড়ে গেলে
লজ্জায় সংকোচে আধমরা হয়ে যেত। একটি লোকের আয় গোটা সংসার চলছে, খাবার মুখ অনেক, কিন্তু আনবার হাত ওই একটি। 3 বছর ধরে আশাকে দেখতে আসছে 5 জায়গা থেকে 5 রকমের লোকে। চেহারা মোটেই নিন্দের নয়, অনেকেরই পছন্দ হচ্ছে, কিন্তু আটকে যাচ্ছে মেয়ের বাপের দেবার পরিমিত ক্ষমতায়। না হয় মেয়ে সুন্দরী, তা বলে শাঁখা সিঁদুরে আজকাল কোনো মেয়ে নেওয়া যায়? ঘর খরচ আছে, নেই নেই করেও 5 জন আত্মীয় কুটুম্ব এসে জুটবে। ছেলের বিয়েতে নিজেদের গাঁটের কড়ি খরচ। ভদ্রলোকেরা বিচলিত হয়ে পড়েছিলেন। মাছের তেলে যদি মাছই না ভাজা গেল তবে আর লাভ কি? পরে খবর দেব বলে আর মুখ অননি। হরিরামবাবু হিসেবিল ব্যাপারটা আগাগোড়া বুঝে নিয়েছিলেন। শুধু মেয়ের রূপে হবে না, তার নিজের উপর সংস্থানও চাই, তা নইলে পাত্রপক্ষ এগোবে না। বেশ, খাই যাদের কম এমন লোকই তিনি আনতে শুরু করলেন। ওরই মধ্যে বয়স কম, দোজ বরে, চুলে কলম দিতে হবে না মনেও নয়। কিন্তু তাতেও খুব সুবিধা হলো না। পাত্রপক্ষকে বাগে আনা গেল তো মেয়ের মা গোলমাল শুরু করলো। ছাদপানা মেয়েকে আমার ওইসব আধবুড়োদের হাতে গছাতে হবে কেন? কিসের জন্য? হরিরামবাবু কোনো উত্তর দেননি। ওর দেবার উত্তরও এ নয়, ভগবানের জবাব দিয়েছেন। বিরাট সংসারের শালতি, তাও তলা ফুটো। ঠিক এমনই সময় ব্যাপারটা ঘটেছিল। হিরেন্দা পাড়ার ছেলে, পুজোর মণ্ডপে রাস্তায় ঘাটে চলতে ফিরতে দেখা সাক্ষাৎ। কিন্তু সেদিন নতুন করে দেখা হলো চাঁদের কোণে, ভিজে কাপড় মেলে দিয়ে আশা নেমে আসছিল। হঠাৎ তার নাম কানে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল। ও বাড়ির ছাদে হিরেন্দা, হাতে একটা কি বই, কার্নিশের উপর ঝুঁকে পড়েছে। ডাকলেন হিরেন্দা। আশা এ ছাদের আলসে ঘেঁষে দাঁড়িয়েছিল। নেমন্তন্নটা খাচ্ছি কবে শুনি? নেমন্তন্ন? কিসের? মারে, কিছু খোঁজ রাখি না মনে করেছ? তোমার বাবাও তো আমাকে ধরেছেন ভালো পাত্র একটি জোগাড় করে দিতে। তোমায় বিদেয় করবার জন্যে সব উঠে পড়ে লেগেছেন। ধ্যাত! মুখ ঘুরিয়ে আশা নিচে পালিয়ে এসেছিল, কিন্তু লজ্জার ভাবটা কেটে যেতেই ভাবতে শুরু করেছিল, সত্যি বেশ হয়। হিরেন্দা যদি নিজের বন্ধু বান্ধবের মধ্যে খোঁজ করে ভালো পাত্র জোটাতে পারে, বুড়ো আধবুড়োদের হাত থেকে নিস্তার। খোঁজকানো নিষ্প্রভ চোখের চাউনির বদলে উজ্জ্বল দুটি চোখের দৃষ্টি, বিরল কেশ আর টাকের আমদানি কমে এক মাথা কালো চুলের বাহার। আশা উৎফুল্ল হয়ে উঠেছিল। হীরের পাত্র তেমন জোটাতে না পারলেও নিজে এসে জুটল দুবেলা, সকাল আর সন্ধ্যার ঝোঁকে। ঠিকুজি কোষ্ঠী নাড়ানাড়ি, আশার ফটো হাতে করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, শেষকালে উঠে যাবার সময় অভয় দেওয়া। কোনো ভয় নেই, এমন মেয়ে ভালো করে পড়বেই। চায়ের কাপ দেওয়া নেওয়ার সময় হাতে হাতে ছোঁয়াছুঁই। ব্যাস ওই পর্যন্ত, তার বেশি আর কিছু নয়। চোখের দেখা মনের ভালো লাগায় গিয়ে পৌঁছালো অনেক পরে। হিরেনের ক্রমে সাহস বাড়ল, বাপ না থাকতেও হাজিরা দিতে শুরু করলো। ইনিয়ে বিনিয়ে মায়ের সঙ্গে গল্প, আগুন ছোঁয়া বাজার দর আর জমাট অন্ধকার দিনকাল নিয়ে আলোচনা। বাইরের নয়, হিরেন যেন একেবারে ঘরের ছেলে, মাস 2 মধ্যেই। সেদিনের কথাটা আশার বেশ মনে আছে। হে জীবনে ভুলবে এমন সম্ভাবনা কম। সকাল থেকেই বৃষ্টি, নাম গেছেন বালি। একটি পাত্রের খবর এসেছে, বয়স বেশি কিন্তু দোজ বরে নয়। চাকরি পাকা না হলে বিয়ে করবে না, এই ছিল পণ। চাকরি পাকা হতে দেখা গেল নিজেও বেশ পেকে গেছে, অবশ্য বিয়ের বয়সের তুলনায়। অফিসের কারা আত্মীয়। বাবার ফিরতে রাত হবে, তারপরে এই বৃষ্টির প্রহর। ছাতা মাথায় হিরেন হাজির। দরজা খুলেই আশা হেসে ফেলেছিল। ধন্যী তুমি হিরেন্দা, এই দুর্যোগেও পাত্রের খোঁজের কামাই নেই।
হাত দিয়ে আশা আলোটা জ্বালাতে যেতেই বাধা পেয়েছিল। হিরেন শক্ত হাতে ওর কবজিটা আঁকড়ে ধরেছিল। না। কি না? বাতি জ্বালিও না। কতগুলো কথা বলবার পক্ষে এমন নিকষ আধারই ভালো আশা। হিরেনের গলায় বাইরের বাদলের ছোঁয়াচ, ভিজে ভিজে স্বর। তারপর খুব আস্তে আস্তে হিরেন বলেছে, আশা চুড়ি পরা একটা হাত নিজের দুটো হাতের মধ্যে নিয়ে। মামুলি কথা, তবে আশার জীবনে তো প্রথম। হিরেন চলে যাবার পর সোজা বিছানায় গিয়ে আশা শুয়ে পড়েছিল। সারা দেহে রক্ত মুখে এসে জমা হয়েছিল। আশা যেন ফেটে পড়বে। খুশিতে নয়, ভয়েও নয়, আরও একটা অনির্বচনীয় অনুভূতি। সে মুখে বলা যায় না, সমস্ত সত্তা দিয়ে কেবল অনুভব করে যেতে হয়। হৃদয় দেওয়া নেওয়ার পর চিঠি দেওয়া নেওয়ার পালা। অন্ধকারে মানুষজনের চোখ এড়িয়ে, কান বাঁচিয়ে দুজনের ফিসফিসিয়ে কথা। এমন একটা বিয়েতে বাড়িতে সম্মতি পাওয়া যাবে না এ তো জানাই। তাই বলে প্রেমকে অস্বীকার করবে তারা? মানুষের গড়া সমাজের কাছে মাথা নোয়াবে? হৃদয়ের অনুশাসনের চেয়ে বাহ্যিক লোকাচারকে বড় করে দেখবে? চিঠিতে লেখা হতো এই সমস্তই। হিরেনই লিখত আশার উপায় খোঁজবার জবাবে। কোনো ভয় নেই আশা। পৃথিবী শুধু অভয় সরকার লেনকে নিয়েই নয়, আরও বহু প্রসারিত। এই মাটি আশ্রয় না দেয়, দেশান্তরের মাটি আছে হাত বাড়িয়ে। নতুন দেশে নতুন করে ঘর বাঁধা। আশার দুটো চোখ আনন্দে চিকচিক করে উঠেছিল। হিরেন রাস্তার মোড়ে অপেক্ষা করছিল। ঘুমটা টেনে আশা তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। পথে ঘাটে ঘুমটা বাঁধা নয় মোটেই, বরং মানুষজনের নজর এড়াবার পক্ষেও চমৎকার। স্বামীর সঙ্গে বউ চলেছে বিদেশে, তাতে কার কি বলবার আছে? তবে ধরা পড়েছিল আসানসোলে। স্টেশনের কাছেই বোর্ডিং। দুজনে সেখানে গিয়ে উঠেছিল। মালিক মাঝবয়সী বাঙালি ভদ্রলোক। দুনিয়ার অনেক কিছু দেখেছেন, দু চোখের দৃষ্টিতে সেটা প্রকট। দুজনকে দেখে আলগোছে গলার কণ্ঠির উপরে হাত বুলিয়ে বললেন, আসুন আসুন বাবু আসুন, 2 তলার 5 নম্বর রুম একেবারে খালি। কথাগুলো বললেন হিরেনের দিকে চেয়ে। নজর কিন্তু আশার উপরে। মাথায় ঘোমটা, অথচ সিঁথি ফাঁকা। আজব ব্যাপার। একবার তাকে আলতো হাত বুলিয়ে বললেন, কতদূর যাবেন? দুজনে একসঙ্গে উত্তর দিল, কিন্তু দুরকম। হিরেন বলল বার্নপুরে, আশা এলাহাবাদ। মালিক চোখ দুটো অর্ধেক বুঝিয়ে ভক্তি গদগদ কণ্ঠে বললেন, প্রভু হে, পার করো, তুমি সত্য। অবশ্য আশার দোষ নেই বিশেষ। সোজাসুজি এলাহাবাদ যাবে এমন কথাই হয়েছিল। পরে হিরেন মত বদলেছে। অতদূর পাড়ি দেবার আগে বার্নপুরে একবার নামলে হয়। ইন্ডাস্ট্রিয়াল শহর, বরাত ঠুকে দেখলে হয়। কোনো কিছু যদি একটা জুটে যায়। কিন্তু বিপত্তি একটা নয়। খাতা খুলে কলম বাগিয়ে মালিক আবার জিজ্ঞাসা করলেন, মশাইয়ের নাম? আগে থেকেই তৈরি ছিল হিরেন। নিজের নাম দেবে এমন কাঁচা ছেলে নয়। খোঁচার খোঁটটা হাত দিয়ে আঁকড়ে ধরে বলল, আগে শ্যামল রায়। মালিক তাই লিখলেন। চাবি হাতে নিজে এলেন রুমের তালা খুলতে। জিনিসপত্রের বালাই নেই। একটা সুটকেস, একটু বড় একটা টিনের তরঙ্গ, আর মোটা বিছানা। মালপত্র রাখবার মুখে মালিক আবার চমকালেন। চামড়া সুটকেসের উপরে সাদা রঙে লেখা, এইচ ঘোষ, টোবাকো মার্চেন্ট। অবশ্য এমন কিছু মারাত্মক নয়। বিদেশ বিভুঁইয়ে বন্ধুর কিংবা আত্মীয় স্বজনের সুটকেস নিয়ে মানুষ করে বই কি আনাগোনা। এমন তো হরদম হয়, হচ্ছেও। তা ঠিক, সবই হয়। আবার গোলমেলে উলট পালট ব্যাপারেরও তো কমতি নেই সংসারে। দিন 10 আগেই তো এই হোটেলে এক কেলেঙ্কারি ব্যাপার, এক পাঞ্জাবি ছুরিকে নিয়ে। একজনের বউ আর একজনকে নিয়ে বেরিয়েছে হাওয়া খেতে।
খবর পেয়ে ধানবাদ থেকে মাঝরাতে স্বামী এসে হাজির দলবল নিয়ে। তারপরে হই হল্লা, চিৎকার। গোটা দুয়েক জানলার কাজ ফর্সা। জমাট ভিড় হোটেলের সামনে। বহু কষ্টে পুলিশের সাহায্য নিয়ে তবে সুরাহা। তা ওসব ঝঞ্ঝাটে থাকবার দরকার নেই। হ্যাঁ, একটু আয়েশ করুন আপনারা, চা পাঠিয়ে দিচ্ছি। দুটো হাত জড়ো করে মালিক বিনয়ের ভঙ্গি করেছিলেন। তারপরে পায়ে পায়ে হেঁটে একেবারে থানায়। মিনিট 15 কিংবা তাও নয়। দারোগার জেরা চোটে আশা এক পশলা কেঁদে ফেলে। তারপর উজাড় করে দিল পেটের কথা, কিছু বাকি রাখলো না। তারপর চালান কলকাতায়। হরেরাম ঘোষাল আর বঙ্কিম ঘোষকে তলব। সম্পর্ক বেআইয়ের, তা হলে কি হবে? থানায় দুজনের দিকে পিছন ফিরে রইল। কে কাকে আশকারা দিয়ে বের করে নিয়ে গেছে এ নিয়ে ঘোরতর তর্ক। কিন্তু একটা বিষয়ে দুজনেরই একই মত, ব্যাপারটা কোর্ট অবধি গড়াতে না দেওয়াই ভালো, কোনো রকমে মিটমাট করা। তাই হলো। খরচাপাতি দুপক্ষ মিটিয়ে নিল। ছেলেকে নিয়ে বঙ্কিম ঘোষ এ পাড়ায় ফিরল না। একেবারে আদি বাড়ি নৈহাটি। হরেরাম ঘোষাল নিরুপায় এ গলিতেই ফিরতে হলো। বন্ধ খড়খড়ি ঘোড়ার গাড়ি করে। যা দেখিনি যা, বাথরুমে জল রয়েছে, এই বেলা নিয়ে আয়। কি চেহারা হয়েছে! মার কথায় আশার চমক ভাঙল। বাড়ি অচেনা নয়, কিন্তু গামছা খুঁজতে সময় নিল। তেলের বাটি বের করতে আরো কিছুক্ষণ। তারপর বাথরুমে ঢুকল। মাঝরাতে আশার ঘুম ভেঙে গেল। ফিসফাস কথাবার্তা। সিঁড়ির ঠিক পাশে নয়, ফালি বারান্দায় বাবা আর মা। মিনার মানিকের সঙ্গে শোয়ার ব্যবস্থা নয়, কোণের ছোট ঘরে বিছানা পাতা। আজ থেকে বোধহয় এই কুঠুরিতেই আশাকে শুতে হবে। ভালোই হয়েছে, হাজার প্রশ্ন আর কৈফিয়ত দিতে দিতে নাজেহাল হয়ে যেতে হতো। ছোট ভাই বোনদের কাছে ইজ্জত থাকতো না। ওকে বাইরে কোথাও পাঠিয়ে দিতে হবে, সেখানে রাখা চলবে না। বাপের গলা, তামাক খাওয়ার ফাঁকে ফাঁকে। কিন্তু যাবেই বা কোথায়? যেখানে হোক, পাড়ায় তো হাঁটবার জো নেই। বাড়িতে আরো একটা মেয়ে আছে, সে খেয়াল আছে? আজ বাদে কাল তার বিয়ের কথা উঠবে। বাড়িতে অমন গুণের একটি মেয়ে থাকলে পাত্রপক্ষ আর চৌকার ডিঙোবে না। কি আর জানতে আসছে? মনোরমার গলায় অনুযোগের সুর। জানবে না আবার? এই তো এত লুকোচাপা করে কাজটা করলাম, টাকা খরচ করে সমস্তটা ধামাচাপা দিলাম, কিন্তু মানুষের মুখ বন্ধ করতে পারলাম? পাড়ায় বিপিন দারোগা রয়েছে, চাউর হতে দেরি হয় না কখনো। লোকের বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছে। তামাক টানার অবিরাম শব্দ, কাশি দু একবার। তারপর হরেরামবাবু আবার কথায় কথায় বললেন, উপায় কি বলো? কোথাও কিছু না হলে অনাথ আশ্রম কিংবা ওই ধরনের কিছু একটা দেখতে হবে, যে রোগের যা দাওয়াই। দোকানে হাত দুটি চাপা দিয়ে আশা চুপচাপ শুয়ে রইল, প্রাণপণে চোখ দুটো বন্ধ করে। এর চেয়ে সত্যি সেই ছিল অনেক ভালো। আস্তে আস্তে আচমকা একটু সরে গিয়ে গঙ্গায় ঝাঁপ। একটু হইচই হতো, লাশ খোঁজার হুড়োহুড়ি, কিন্তু আজকের মতন এমন অবস্থা নয়। সারা জীবন ধরে এই কলঙ্কের বোঝা বইতে হতো না। চলতে ফিরতে দেহ আর মন দুই ছিঁড়ে ছিঁড়ে যেত না এমন ভাবে। ব্যবস্থাটা পরের দিন থেকে নজরে পড়ল। বাড়ি শুদ্ধ সবাই ওকে এড়িয়ে যেতে লাগলো, ছোট বড় সকলে। মিনার মানিক চৌকাঠের কাছ অবধি এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। হাত ছানি দিয়ে ডাকতেও কাছে এলো না। অথচ আগে দিদি ছাড়া মানিক একটি পাও এগোতো না। মিনার চুল বাঁধা সাজগোজ সব দিদির কাছে। মা মুখে কিছু বলল না বটে, কিন্তু সরে গেল ছলছুতো করে। পুজোর ঘর আর রান্নাঘরে ত্রিসীমানায় আশাকে ঢুকতে দিল না মা। সারা দুপুর আশা বিছানায় শুয়ে শুয়ে কাঁদল হাপুস নয়নে।
এই কাদের সংসারে ফিরে এলো সে? অচেনা মানুষের দল, সহানুভূতি লেশমাত্র নেই। শুধু একটি লোক এড়িয়ে গেল না, সে হলো সতীশ, মিনা মানিকের মাস্টার। এই বাড়িতেই থাকে, নিচের তলায়। কোন পত্রিকা অফিসে কাজ করে। সন্ধ্যার ঝোঁকে ছেলে মেয়ে দুটোকে পড়ায়। মিশমিশে গায়ের রং, মাংসের বালাই নেই, গোল গোল চোখে আর চ্যাপটা নাকে লোলুপ কামনার ছাপ। আগে আগে আশার সঙ্গে অন্তরঙ্গ হবার চেষ্টা করেছিল, সুবিধা হয়নি। চায়ের কাপ কিংবা জলখাবারের রেকাবি দেওয়া নেওয়ার ফাঁকে হালকা রসিকতা, কিন্তু আশার কড়া চাউনি আর ধমকের চোটে মাঝপথেই থেমে গিয়েছিল, বেশি এগোতে পারেনি। এবার কিন্তু সেই এগোবার চেষ্টা করলো সবচেয়ে বেশি। সিঁড়ির কাছে আশা চুপচাপ দাঁড়িয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে সতীশ একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। এক গাল হাসি, এবড়ো খেবড়ো দাঁতের বাহার। কি, কেমন আছো? শরীর খুব কাহিল দেখছি। কাহিল? শাড়িটা ভালো করে শরীরে জড়িয়ে আশা সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল। এও ছিল বরাতে। জানলার গোড়াতে মাথা রেখে আশা চোখ বুজে দাঁড়িয়েছিল। চৌকাঠ ডিঙিয়ে যাওয়া যত সহজ মনে হয়েছিল, বাইরে থেকে চৌকাঠ পার হয়ে ঘরে পা দেওয়া সে তুলনায় যে এত কঠিন, এটা আশা ধারণাও করতে পারেনি। সময়ের পলিমাটি পড়ে পড়ে পত্রশোকও ভুলে যায় মানুষ। আশাও ভেবেছিল দিন কাটবার সঙ্গে সঙ্গে পুরনো কথাও সবাই ভুলে যাবে। ধুলো ঝেড়ে কাদা মুছে আশা আবার খাপ খাইয়ে নেমে সংসারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আশ্চর্য, পড়শিরা ছুতো করে রোজ দুপুরে আসে টহল দিতে। মনোরমার সঙ্গে এ কথা সে কথার পর আশার খোঁজ করে। দল বেঁধে দাঁড়ায় আশার ঘরের সামনে এসে। কোনো কথা নয়, কুশল প্রশ্ন নয়, কেবল চোখ ঠেরে ইঙ্গিত আর মুখ টিপে হাসি। ক্লান্ত আর ভীরু চোখ দুটো মেলে আশা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কত বড় ভুলও তো ক্ষমা করে মানুষে, খুনিকেও মানিয়ে নেয়। কিন্তু ওর ভুলের কি ক্ষমা নেই? ওর জীবনের কয়েকটা রাতের অন্ধকারের কাহিনী বড় হয়ে থাকবে। দিনের হাজার আলোতেও সে অন্ধকার মুছবে না। সারাটা রাত আশা পাগলের মতো নিজের ঘরে পায়চারি করল। কি হয় পরনের শাড়িটা গলায় বেঁধে আর কাঠে ঝুলে পড়লে, কিংবা চুপি চুপি রান্নাঘর থেকে দেশলাই নিয়ে এসে? না না না, আশা নিজেই শিউরে উঠল। সে কি অদ্ভুত জীবন শুরু হয়েছে তার। বেঁচে থাকতেও ক্লান্তিবোধ, আবার মরতেও ভীষণ ভয়, অথচ জীবনমৃত অবস্থা, এ থেকে মুক্তি নেই। পা মুড়ে বসে বসে আশা অনেক কথাই ভাবল। এ পরিবেশে ফিরে এসেছে দিন 15 বেশি নয়, কিন্তু এ কদিনেই অতিষ্ঠ হয়ে উঠেছে। সংসার তাকে চায় না। প্রত্যেকটি মানুষের কথায় বার্তায় আকারে ইঙ্গিতে তা স্পষ্ট। দিন 2 আগের কথা। অফিস যাবার মুখে হরিরামবাবু জল চাইলেন এক গ্লাস। মা বোধহয় রান্নাঘরে ব্যস্ত, মিনা মানিক কেউ নেই ধারে কাছে। একটু ইতস্তত করে আশাই জলের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। হরিরামবাবু ভূত দেখার মতন করে চমকে উঠেছিলেন। এ কি, তুই আবার কেন আনতে গেলি? রাখ রাখ ওখানে। হাত দিয়ে টেবিলের কোণটা দেখিয়ে দিয়েছিলেন। বাপ চলে যাবার পর উঁকি দিয়ে দেখেছিল আশা। ঠিক তেমনই রয়েছে জলের গ্লাস, টলটলে কানায় কানায় ভর্তি। ত্রিসন্ধ্যা জপটা করে কিছু খান না হরিরামবাবু। আশা জ্ঞান হয়ে পর্যন্ত এই দেখেছে। মেয়ের জলে চুমুক দিয়ে তো আর 14 পুরুষ নরকস্থ করতে পারেন না। পাঁজর কুড়ানো দীর্ঘশ্বাসটা কোনো রকমে চেপে আশা ঘরে গিয়েছিল। সেদিন বিকালেও আবার শুনেছে বাপ মায়ের কথা। কোন এক হরসুন্দরী আশ্রমে ওকে রাখবার কথা হচ্ছে। হরিরামবাবু মাসান্তে কিছু খরচ দেবেন। সুযোগ সুবিধা বুঝলে বিয়ের চেষ্টাও চলবে, তবে এই পাড়ায় থেকে তা সম্ভব নয়। কিন্তু আশার জীবনটা,
মনোরমা কাঁদো কাঁদো গলায় বলেছিল, এই জীবন তো আর আশাকে আমরা হাতে তুলে দিইনি। ন্যায়নিষ্ঠ হরেরামবাবুর গলার স্বর। নিজে যদি নিজের পায়ে কুড়ুল মারে তো আমরা কি করতে পারি বলো? বাবা একটাও ভুল বলেননি। কিন্তু পায়ে নয়, কুড়ুল মেরেছে আশা ঠিক বুকের মাঝখানটায়। নিজের হৃৎপিণ্ড টুকরো টুকরো করে ফেলেছে। নিশুতি রাত। দরজায় টুকটুক শব্দ হতেই আশা চমকে উঠল। মা বুঝি এসে দাঁড়িয়েছে দরজার গোড়ায়। কিন্তু এত রাতে? আশ্রমে পাঠানোর কথাটা তো সকালে বললেই চলতো। কপাটটা খুলে আশা পিছিয়ে এলো। রাস্তার গ্যাসের কিছুটা আলো বারান্দার উপরে। দেখার কোনো অসুবিধা নেই, মানুষ চেনারও নয়। সতীশ ফিসফিস করে বলল, একলা ঘরে ভালো লাগছিল না, তাই একটু গল্প করতে এলাম। ভয় নেই? কেউ জেগে নেই? কেউ বুঝি জেগে নেই? কামনাকাতর সতীশের খুদে চোখের দৃষ্টি ছাড়া আর কেউ জেগে নেই? কি চাও তুমি? কি চাও? আশার চাপা গলায় ভর্ৎসনা ফুটে উঠল। কুঁতকুতে হাসি, কুঁজো থেকে জল গড়ানোর মতো শব্দ। কি চায় জানে না বুঝি আশা? শুধু ওর বেলাতে খুকি সেজে থাকবে। যাও, সরো সরো এখান থেকে, নইলে আমি চেঁচাবো। এবারে সতীশ হাত বাড়িয়ে ওরা একটা হাত ধরল। কি ছেলে মানুষই করছো? কত আর চেঁচাতে পারবে? সত্যি কত আর চেঁচাতে পারবে আশা? ঘুমন্ত মানুষগুলোকে না হয় জাগাতে পারবে, কিন্তু ঘুমন্ত ভগবানকে কি পারবে নড়াতে? মানুষটা উঠলেই তো ওরই অপবাদের বোঝা বাড়বে। আর এক পোঁচ কলঙ্ক, সে কথা জেনেই তো সতীশের এত সাহস। ওর চোখের দৃষ্টিতে লুকোনো কিছু নেই। আর তো মুগ ডালের ফুল আসা নয় যে সম্ভ্রমের আকশি দিয়ে তবে ছোঁয়া যাবে। এলোমেলো বাতাসের ডাল ভেঙে রাস্তার উপরে মুখ থুবড়ে পড়েছে ফুলের গোছা, হাজার মানুষের পায়ের ধুলোর মাঝখানে। আঁচল দিয়ে কপালের ঘাম আশা মুছে নিল। উস্কো খুস্কো চুলগুলো দু হাতে ঠিক করে মিষ্টি গলায় বলল, তুমি নিচের ঘরে গিয়ে বসো সতীশদা, আমি যাচ্ছি ওখানে। এই ঘরের পাশে বাবা মা রয়েছে। ঠিক করে আশা একটু হাসলো আবার। সতীশের কেবল পাগল হওয়াই বাকি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। সিঁড়িতে সতীশের পায়ের আওয়াজ মিলিয়ে যেতে আশা আলগোছে আঁচল দিয়ে মুখ মুছে নিল। চিরুনি দিয়ে উপর উপর আঁচড়ে নিল চুলগুলো। তারপর সাবধানে দরজায় শিকল তুলে পা টিপে টিপে নিচে নেমে এলো। সতীশের ঘরের দিকে নয়, আঁচল দিয়ে খিল চেপে সামনের দরজা খুলে ফেলল। এবার আর খিড়কি দিয়ে নয়, একেবারে সদর। আগেরবার ধরা পড়বার ভয় ছিল। ভবিষ্যৎ জীবনের সম্বন্ধে কিছুই ধারণা ছিল না। নতুন পথ, নতুন জীবন। কিন্তু এবারে সেসব ভয় নেই, কোনো রকম অস্পষ্টতাও নয়। অ্যাসফাল্ট ঢাকা সড়কের উপর দিয়ে আশা জোর পায়ে এগিয়ে চলল। শেষ হলো আজকের গল্প। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প অপজাত। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আর হ্যাঁ, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।